একজন গরিব কাঠুরে ছিল। সে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটত। কাঠ কেটে যখন তার কিছু টাকা জমল, তখন সে সেই টাকা দিয়ে তার ছেলেকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া শিখতে। ছেলে খুব মন দিয়ে পড়াশোনা করে, তার বেশ নামও হচ্ছে। এর মধ্যে তার বাবার টাকা গেল ফুরিয়ে। কাজেই তার লেখাপড়া শেখা হলো না। সে বাড়ি ফিরে এলো। কাঠুরের তাতে বড় দুঃখ হলো। ছেলেটি বলল, আমার জন্য ভাবছো কেন বাবা? যদি কপালে থাকে ঢের লেখাপড়া হবে। এখন চলো কাঠ কাটতে যাই। তোমার গিয়ে কাজ নেই বাবা, কখনো কাঠ কাটোনি। এত পরিশ্রম করতে তুমি কি পারবে? আর আমাদের তো একখানাই কুড়ুল। কারো কাছ থেকে একটা কুড়ুল চেয়ে আনো না বাবা। তারপর কদিন কাঠ কাটলে যে পয়সা হবে তাই দিয়ে একটা নতুন কুড়ুল কেনা যাবে। তখন তার বাবা একজনের কুড়ুল ধার করে নিয়ে এসে দুজনে বনের ভিতরে গেল কাঠ কাটতে। দুপুরবেলা কাঠুরে কুড়ুল রেখে তার ছেলেকে ডাকলো, এসো বাবা, একটু বিশ্রাম করে 4টি রুটি খেয়ে নি। বড় পরিশ্রম হয়েছে। তুমি যাও বাবা, আমার মোটেও খিদে পায়নি। আমি একটু ঘুরে দেখি কোনো গাছে পাখির বাসা আছে কিনা। তারপর সে পাখির বাসা খুঁজতে বেরোলো। এ গাছ ও গাছ দেখতে দেখতে এক প্রকাণ্ড বটগাছের কাছে এলো। 300 বছরের পুরনো বটগাছ, ডালপাল্লায় চারিদিক অন্ধকার করে রেখেছে। এর ভিতর নিশ্চয়ই অনেক পাখির বাসা পাওয়া যাবে। এই ভেবে সে বটগাছের কাছে গিয়ে ওপরের দিকে তাকিয়ে খুঁজতে লাগলো পাখির বাসা আছে কিনা। হঠাৎ কে যেন বলল, আমাকে খুলে দাও, খুলে দাও, আমাকে খুলে দাও, খুলে দাও। এদিক ওদিক তাকালো কাঠুরের ছেলে। কে কথা বলছে? কাউকে তো দেখা যাচ্ছে না। খুলে দাও গো, খুলে দাও গো, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও গো, খুলে দাও গো, খুলে দাও, খুলে দাও। কে খুলে দিতে ডাকলো? কোথায় তুমি? এই যে, এই যে বটগাছের শিকড়ের নিচে, শিকড়ের নিচে। ছেলেটি নিচের দিকে তাকিয়ে বটগাছের একটা শিকড়ের তলায় একটা বোতল দেখতে পেল। বোতলটাকে বের করলো, হাতে নিয়ে ভালো করে দেখলো। ভিতর থেকে বলল, আমাকে খুলে দাও, খুলে দাও, আমাকে খুলে দাও গো, দাও গো, আমাকে খুলে দাও, খুলে দাও, খুলে দাও। কাঠুরের ছেলে বোতলের ছিপিটা খুলে দিল। হঠাৎ ভিতর থেকে ধোঁয়ার কুণ্ডলির মতো বেরিয়ে এলো একটা বিশাল আকৃতির ভূত। এবার এবার তোর ঘাড় মটকাবো। আমি ঠিক করে রেখেছি, যে আমাকে বোতল থেকে বের করবে আমি তারই ঘাড় মটকাবো। কাঠুরের ছেলে কিন্তু তাতে মোটেই ভয় পেল না। বলল, এ কথা আগে বলতে হয়, তাহলে আর তোমাকে বোতল থেকে বেরোতে হতো না। ঘাড় মটকানো কি অমন সোজা কথা? আগে সাক্ষী বের করো যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। সাক্ষী টাক্ষী আমি জানি না, ছেড়ে যখন দিয়েছো তখন তো ঘাড় মটকাবই। দাঁড়াও, অত তাড়াতাড়ি কেন? আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি এই বোতলের ভেতরে ছিলে। অত বড় ভূতটা কি কখনো ওর ভিতরে থাকতে পারে? ওসব তোমার মিথ্যা কথা। ভূতেরা মিথ্যা কথা বলে না।
কাজেই তাকে মিথ্যাবাদী বলতে ভূতটা ভারী চটে গিয়ে বলল, বটে, মিথ্যা কথা, তবে এই দেখ। এই বলি সুরুত করে ছোট্ট হয়ে আবার বোতলের ভিতরে ঢুকে পড়ল। আর কাঠুরের ছেলে অমনি তাড়াতাড়ি ছিপিটা এঁটে দিল। আরে আরে আরে, করিস কি করিস কি? কিন্তু কে আর কথা শুনে? বোতলে ভালো করে ছিপিটা এঁটে তাকে সেই বট গাছে রেখে দিয়ে হাঁটা দিল। তখন ভূতের আর তেজ নেই, মিনতি করে বলল, ওগো, চলে যেও না, আমাকে খুলে দিয়ে যাও। হুম, আর ছাড়ছি না, আমাকে বোকা পাওনি। লক্ষ্মী দাদা, চলে যেও না, আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন জিনিস দেব যা দিয়ে তুমি চিরকাল সুখে থাকতে পারবে। যা দিয়ে চিরকাল সুখে থাকতে পারা যায়, এমন জিনিস যদি পাওয়া যায় তবে মন্দ কি? এই ভেবে কাঠুরের ছেলে ফিরে এসে বোতলের ছিপিটা খুলে দিল। ভূতটা ওইভাবে বোতল থেকে বেরিয়ে এলো। দেখো আমি সত্যি কথা বলি কিনা। এই জিনিসটা নাও, এটাকে লোহা আর ইস্পাতে ছোঁয়ালে তার রূপো হয়ে যাবে। কাঠুরের ছেলে সেটা পরীক্ষা করে দেখার জন্য নিজের কুড়ুলে ছোঁয়ালো। সাথে সাথে সেটা রূপো হয়ে গেল। তারপর সে ভূতকে নমস্কার করে অনেক ধন্যবাদ দিয়ে বাবার কাছে চলে গেল। এতক্ষণ কোথায় ছিলে? বেলা চলে গেল, কাঠ কাটবে কখন? এই যে বাবা, এখনই কাটছি, আর দেরি হবে না। এই বলে ছেলেটি যেই একটা গাছে কোপ দিল, অমনি কুড়ুলের মুখটা গেল বেঁকে। খাঁটি রূপো তো আর লোহার মতো শক্ত হয় না, তা দিয়ে কাঠ কাটা চলবে কেন? বাবাকে বলল, আমাকে কি রকম কুড়ুল দিয়েছ? কাটতে না কাটতেই ভেঙে গেল। এই কি করলি? ভেঙে ফেললি? সর্বনাশ! এখন যার কুড়ুল তাকে গিয়ে কি বলবো? রাগ করো না বাবা, কাল কি এই কুড়ুলের দাম দিয়ে দেবো। তামাশা রেখে দে, ভাত জুটে না আবার কুড়ুলের দাম দিবে। বাড়ি গিয়ে কাঠুরে বলল, যা, ভাঙা কুড়ুলটা বাজারে বেচে আয়, 2-4 পয়সা যা হয় হবে, বাকি আমাকে খেটে খুঁটে জোগাড় করে দিতে হবে। কি আর করা যাবে? কুড়ুলখানা নিয়ে ছেলে এক স্যাঁকড়ার কাছে 300 টাকায় বেচে এলো। বাড়ি এসে সে তার বাবাকে বলল, যার কুড়ুল তাকে জিজ্ঞেস করে এসো বাবা, তার কুড়ুলের দাম কত ছিল। আমি ভাঙা কুড়ুলখানা বেচে এসেছি। জিজ্ঞেস করে আর কি হবে? কুড়ুলখানার দাম ছিল 8 আনা। ভাঙা কুড়ুল বেচে তুই আর কত এনে থাকবি? এই নাও 1 টাকা, তাকে দিয়ে এসো, আর এই নাও বাকি 299 টাকা। এই বলে ছেলে কাঠুরের হাতে টাকা গুনে দিল। কাঠুরে তো অবাক। সে কি রে, এত টাকা কোথায় পেলি? তখন ছেলেটি বোতলের ভূতের সমস্ত ঘটনাটা খুলে বলল। সেই থেকে আর তাদের কষ্ট করে খেতে হতো না। তারপর ছেলেটিও আবার শহরে গিয়ে পড়াশোনা করতে শুরু করলো। লালু আর ভুলুর কোনো কাজ নেই, তারা সারাদিন গল্প করে কাটায়। সবই নিজেদের জীবনের নানা সুখ দুঃখের কথা। কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না, তখন দুজনে খানিক কুস্তি লড়ে। তাদের কুস্তিও খুব একঘেয়ে, কেউ হারে না, কেউ জেতেও না। কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না, ঘামও ঝরে না। তার কারণ লালু আর ভুলু দুজনেই ভূত। প্রায় 14 বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে বৈরাগী দিঘির ধারে
একটা জঙ্গলে ঘাঁটি গেড়ে আছে। মামলা মোকদ্দমা থেকেই বাক্যালাপ বন্ধ হয়ে গিয়েছিল। তবে আশ্চর্যের বিষয়, বুড়ো বয়সে মাত্র 7 দিনের তফাতে লালু আর ভুলু পটল তুলে। ভূত হয়ে যখন দুজনে দেখা হলো, তখন দুজনের মনে হলো পুরনো ঝগড়া জিয়ে রাখার আর কোনো মানেই হয় না। তাই দুজনের বেশ ভাব হয়ে গেল। সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টা করেও দেখেছে, কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না। আরও একটা আশ্চর্যের বিষয় হলো, তারা ভূত হয়ে স্তক এ তল্লাটে কোথাও কখনো আর কোনো ভূতের দেখা পায়নি। ভুলু বলে, হ্যাঁ রে লালু, গায়ে গত 14 বছরে তো বিস্তর লোক মরেছে, তাদের ভূতগুলো সব গেল কোথায় বলতো? সেটাই তো আমি ভাবছি, আমরা ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি। ব্যাপারটা কিন্তু বড্ড গোলমেলে। আরো কয়েকজন থাকলে সময়টা একটু কাটতো ভালো। আমারও ভালো ঠেকছে না। বেশি দিন এরকম চললে আমাদের এই গা ছাড়তে হবে। সেটা কি সোজা? আমি গা ছাড়ার চেষ্টা করে দেখেছি। ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে, চোখে দেখা যায় না। এতই মিহি, সেই বেড়া ভেদ করা অসম্ভব। বটে, এ তো ভারী অন্যায় কথা। আমরা কি সব জেলখানার কয়েদি নাকি রে? মনে হয় এক জায়গার ভূত অন্য জায়গায় গেলে হিসেবের গোলমাল হয়ে যাবে, তাই যমরাজ বেড়া দিয়ে রেখেছে। তার যমরাজটাই বা কোথায়? আজ অব্দি তো তার দেখাটি পেলাম না। হবে রে হবে, এই একঘেয়ে বসে থাকাটা আমার আর ভালো লাগছে না। বরং গায়ের ভূতগুলো কোথায় গায়েব হচ্ছে সেটা জানা দরকার। আরো গোটা কয়েক হলে দিব্যি গল্প টল্প করা যেত, দল বেঁধে থাকতাম, ভালোই হতো। তাহলে খুঁজেই দেখা যাক। তাই চল। দুই বন্ধু মিলে তারপর ভূত খুঁজতে বেরোলো, কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানি সার হলো। একটা ভূতের গায়ের আঁশও দেখা গেল না। বড় চিন্তার কথা হলো রে লালু। বটেই তো, এরকম তো হওয়ার কথা নয়। একটা কথা বলি, যতুন মুৎসুদ্দির বয়স হয়েছে, অবস্থাও কদিন ধরে খারাপ যাচ্ছে। এখন তখন অবস্থা। চল তো গিয়ে তার শিওরে বসে থাকি, আত্মাটা বেরুলি খপ করে ধরবো খন। কথাটা মন্দ বলনি, তাহলে চলো যাই। দুজনেই গিয়ে যতীন মুৎসুদ্দির শিওরে আস্তানা গাড়ল। খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে। যতীন বুড়ো মানুষ, শরীর জীর্ণ, শক্তিও নেই। দুদিন ঠায় বসে থাকার পরে 3 দিনের দিন যখন গভীর রাত, তখন লালু আর ভুলু লক্ষ্য করল যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উকিঝুঁকি মারছে। ওই বেরোচ্ছে, সাবধান রে ভুলু, খ্যাচ করে ধরতে হবে কিন্তু। হ্যাঁ রে, একবার বেরুক বাঁচাধন। তা আত্মাটা বেরুলো বটে, কিন্তু ধরা গেল না। শরীর ছেড়ে হঠাৎ এমন চোঁ করে উড়ে গেল যে লালু আর ভুলু হাঁ করে চেয়ে রইল। তারপর ধর ধর করে ছুটল পিছনে। এ ভুলু, ধর রে, ধর 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 ধর, চলে গেল চলে গেল, তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ, ওকে ধরবো ধরবো, পেছনে ছাড়িস না, তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ, ওকে ধরবো ধরবো, পেছন ছাড়িস না, ছোট ছোট ছোট। যতীন মুৎসুদ্দির আত্মা সুজা গিয়ে গণেশ গায়নের বাড়িতে ঢুকে পড়ল। পিছু পিছু লালু আর ভুলু। গণেশ গায়েন যতীনের আত্মাকে দেখি একগাল হেসে বলল, এসেছিস? তোকে নিয়ে ৭,৭১৫টা হলো। দাঁড়া যতেন, দাঁড়া, তোর শিশিটা বের করি, মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি। এই বলে একটা 2 ইঞ্চি সাইজের শিশি বের করে যতীনকে তার ভেতরে ভরে দিল। তারপর ছিপিটা বন্ধ করে কয়েকটা নাড়া দিয়ে সেটা রেখে দিল। এরপর আপন মনেই বলল,
আর দুটো হলেই কেল্লা ফতে। পরশু ঝুনঝুনওয়ালা লাখখানেক টাকা নিয়ে আসবে। 7,717টা হলেই লাখ টাকা হাতে এসে যেত। টাইফয়েড হয়ে 14 বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ভুলুর ভূত দুটো হাতছাড়া হলো। নইলে আমাকে আজ পাই কে? সে দুটোকে পেলে বেশ ভালোই হতো। লালু ভুলু দরজার আড়ালে থেকে কথাটা শুনে ভয়ে সিটিয়ে রইল। গণেশ গায়েন ঘুমালে তারা ঘরের তাকে জমিয়ে রাখা 7,715টা শিশি ভালো করে পরীক্ষা করে দেখল। প্রত্যেকটিতে একটা করে ভূত মলম মেখে ঘুমিয়ে আছে। লালু, দেখেছিস? দেখেছি রে ভুলু, কি করবি? আয়, শিশিগুলোকে তাক থেকে ফেলে আগে ভাঙি। তাই হলো। দুজনে মিলে নিশুত রাতে ঝনঝন করে শিশুগুলোকে ঠেলে ফেলে দিল। সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কোলাহল শুরু করে দিল। ভুলু তাদের সম্বোধন করে বলল, ভাই ও বোনেরা, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতেই এসেছি। সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। গণেশ গায়েনও ঘুম ভেঙে উঠে ধমকাতে লাগলো, চুপ চুপ, বেয়াদব কোথাকার, তোদের তো মন্তর দিয়ে বেঁধে রেখেছি। কে শুনে কার কথা? ভূতেরা মহানন্দে চিৎকার করতে করতে লালু ভুলুর সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল। গণেশ দুঃখ করে বলল, সুখে থাকতে ভূতে কি লই রে? কত ভালো কাজ হতো তোদের দিয়ে। ঝুনঝুনওয়ালা তোদের নিয়ে গিয়ে আয়ুর্বেদ ওষুধের কারখানায় কর্কট রোগের ওষুধ বানাতো। তা তোদের কপালে নেই, তা আমি আর কি করব। মফজ্জল শহর, তারপর আবার শীতের সময়। খুব তাড়াতাড়ি রাত গাঢ় হয়েছে। ঝটিকাচরণ চাকি অনেক দিনের ডাক্তার এই শহরে। যদিও তার নামের পাশে এমবি, এমবিবিএস, এমডি ইত্যাদি কিছুই নেই, তবু ডিসপেন্সারি তার জমজমাট। বাড়িতেই ছোটোখাটো একটা ডিসপেন্সারি। সেখানে কাজ ভাঙা আলমারিতে গোটা কয়েক ওষুধ, রোগীদের বসার জন্য গোটা দুয়েক বেঞ্চ পাতা। ঝটিকাবাবু রুগীরা এই শহর থেকে বেশ খানিকটা দূরের মানুষ। 5 মাইল বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে তাদের বসতি। বেশিরভাগ মানুষই গরিব প্রকৃতির। ঝটিকাবাবুকে কল দিলে ওরা অনেক সময় ফিস দিতে পারে না। এই গাছের তরি তরকারি, কলাটা, মূলোটা এইসব দিয়ে থাকে। ঝটিকাবাবুর দাবি অবশ্য খুব বেশি নয়, উনি এতেই খুশি। রুগীরা অনেকেই বাঁচে না, তাই বলে কেউ ডাক্তারকে দোষারোপও করে না। ভাগ্যের দোহাই মনে করে রুগীর আত্মীয় স্বজন কপাল চাবড়ে চলে যায়। ইঞ্জেকশনের সিরিঞ্জে প্রায় ওষুধ থাকে না, তার কি করা যায়? ফিসটা যেমন, ওষুধও তেমন। ডাক্তারবাবু ইঞ্জেকশনের সিরিঞ্জে ডিস্টিল ওয়াটার ভরে কলেরা, টাইফয়েড, টিবি এইসব রুগীদের নির্বিশেষে ছুঁচ ফুটিয়ে যান। বোকা মানুষগুলো পরম নির্ভরতায় তাকিয়ে থাকে হাতুড়ে ডাক্তারের চোখের দিকে। সেদিন রাত 9টা হবে। ঝটিকাচরণ রুগী টুগি দেখে ডিসপেন্সারি বন্ধ করে সবে ঘরে গেছেন। এমন সময় কে যেন ডেকে ওঠে, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। উফ, একটু শান্তি নেই। ঝটিকাবাবুর স্ত্রী মারা গেছেন অনেক দিন। তিনি কাজের ছেলে ভানুকে ডেকে বললেন, ভানু, বাইরে যে এসেছে তাকে বলে দে কাল সকালে আসতে। আচ্ছা জ্বালাতন, আমার কি বিশ্রাম টিশ্রাম নেই নাকি? গজর গজর করতে থাকেন ঝটিকাবাবু। ভানু এসে বলল, বাবু, লোকটা কাঁদো কাঁদো ভাবে বলছে তার বইয়ের অসুখ,
এখনই ডাক্তারবাবু না গেলে তাকে বাঁচানো যাবে না। কি মুশকিল, কি মুশকিল। বলতে বলতে ঝটিকাবাবু ডিসপেন্সারির জানলার কাছে এগিয়ে যান। বাবু, ভাত খেলে হতো না? ঝটিকাবাবু সে কথা গ্রাহ্য করলেন না। কে? মুখ বাড়ান জানলায়। রোগা ছিপছিপে একটা লোক এগিয়ে আসে। একবার চলেন ডাক্তারবাবু, আমার স্ত্রীর বড় অসুখ। আজ নয়, কাল যাব। কিন্তু লোকটি অবুঝ। সে কেবলই বলে, চলেন ডাক্তারবাবু চলেন, আপনি গরিবের ডাক্তার, গরিবের ওপর দয়া হবে না বাবু? 30 বছর ধরে এই একই কথা শুনে আসছেন ঝটিকাবাবু। লোকটা হয়তো ফিস দিবেন না, তবু স্বভাব দোষ। এরা ডাকলে উনি না গিয়েও পারেন না। কিছুদিন ধরেই ঝটিকাবাবু সর্দি কাশিতে ভুগছেন। বললেন, অন্য ডাক্তার নিয়ে যাও। আমি তো আপনার জন্যই। ওর কাতর গলার স্বর ডাক্তারের মন ছুঁয়ে যায়। ডাক্তারবাবুর মনে হলো লোকটা অনেক দিন যেন খায়নি। বললেন, তোমার বাড়ি কোথায়? 5 মাইল। সেই শ্মশানের মধ্যে দিয়ে আমায় এখন যেতে হবে? তাতে কি, আপনি তো হামেশাই যান সেখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। বাবু, ভাত খেলে হতো না? ঝটিকাবাবুর আর খাওয়া হলো না। উনি ভাবলেন, রুগী দেখে না হয় খাবেন। অনেক কালের পুরনো একটা গাড়ি ছিল ঝটিকাবাবু। তিনি গিয়ে বসলেন চালকের আসনে, আর পিছনের সিটে লোকটি। গাড়ি ছুটছে। মরাতরণীর রাস্তা ধরে যখন গাড়ি ছুটে, তখন চারিদিকে গাছপালা আর পেঁচার ডাক যেন অন্যমনস্ক করে তুলল ডাক্তারবাবুকে। নদীর পাড়ে কয়েকটা চিতা জ্বলছে শ্মশানে। সামনের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে বললেন, কি ভাই, আর কতদূর? কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এই শীতের রাতে এইভাবে মুখ বুজে যেতেও ভালো লাগে না ডাক্তারবাবুর। উনি আবার হাঁকলেন, কি গো, তোমার দেশ কোথায় ছিল, ভুলে গেলে নাকি? তবু কোনো উত্তর নেই। পিছনে তাকিয়ে দেখেন লোকটা ঘাড় গোঁজ করে বসে রয়েছেন। অমাবস্যা রাত, ছিটে ফুটা আলো নেই আকাশে। আর কয়েক গজ দূরে চিতার আগুন। সেই আগুনের চারপাশে গোল হয়ে বসে রয়েছে কয়েকজন লোক। ঝটিকাবাবুর মাথা ধরে উঠে। বাড়ি থেকে বেরোনোর সময় ওর প্রাণটা ছটফট করছিল এক কাপ চায়ের জন্য। ভেবেছিলেন এই গরিব লোকটির ফিস দিতে না পারলেও চা দেবে নিশ্চয়ই। শ্মশানের চিতার আগুন লাল হয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে অমাবস্যার আকাশে। ঝটিকাবাবু ভূত বিশ্বাস করেন না, তবু কেমন যেন একটা অস্বস্তি হতে থাকে। এসে তো পড়লাম 5 মাইল। এবার বলো, তোমার বাড়ি কোথায়? লোকটির যেন হুঁশ হয়। বলল, এবারে বাঁয়ে। হ্যাঁ, কি বললে? ওদিকে তো মাঠ মনে হচ্ছে। মাঠ নয়, খানিকটা পুরো জমি বাবু। যেমন গেঁয়ো তেমনই অসভ্য। আগে জানলে কি আর আসতাম এর সঙ্গে? দূর দূর দূর। কিন্তু গাড়ি তখন ওর আয়ত্তের বাইরে চলে গেছে। এবড়ো খেবড়ো জমির ওপর দিয়ে
গোয়াড়ের মতো গোঁ গোঁ করে ছুটছে গাড়ি। এবারে বাঁয়ে। সঙ্গে সঙ্গে গাড়িটা বাঁ দিকে ঘুরে যায়। আরে, এ তো ভারী মজা। গাড়িটা কি মন্ত্র শক্তি পেয়েছে নাকি? স্টিয়ারিং ঘোরানোর আগেই গাড়ি ঘুরে যায়। এ কি, সামনে যে জল দেখা যাচ্ছে! সর্বনাশ! ওটা খাল মনে হচ্ছে। কি হে, এই রাত দুপুরে তুমি কি আমার সঙ্গে ফাজলামি করছো? ঝটিকাবাবু আঁতকে উঠেন, বললেন, আর যাবো কোথায়? ওদিকে যে খাল। ডাক্তারবাবু ব্রেক কষেন। গাড়িটা থেমে যায়। লোকটি বলে, আসুন ডাক্তারবাবু, ওই সামনেই আমার চালা ঘর। খালের ওপারে? হ্যাঁ, বাঁশের একটা সাঁকো রয়েছে, দেখছেন না? ওই সাঁকোটা পার হয়ে আপনি আসুন। আবার বাঁশের সাঁকো? এসব কথা আগে বলা উচিত ছিল। বক বক করতে করতে গাড়ির দরজা খুলে নামেন ডাক্তার। স্টেথোস্কোপ আর ওষুধের বাক্সটা হাতে নিয়ে লোকটার পিছন পিছন হাঁটতে থাকেন। আসুন ডাক্তারবাবু, আসুন। সাঁকোর ওপর দিয়ে যাওয়ার সময় ক্যাঁচড় ক্যাঁচড় আওয়াজ হয়, কিন্তু লোকটির হাঁটা এত দ্রুত যে সে চোখের পলকে বাতাসের মতো মিলিয়ে যায়। গেল কোথায় লোকটা? তুমি কোথায়? আলো টালো ধরো, অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না। আজকাল চোখে কম দেখেন ঝটিকাচরণ, তাই ভাবলেন এটা হয়তো চোখের গোলমাল। এই যে আমি ডাক্তারবাবু, কেরোসিনের যা দাম, আলো জ্বালাবো কি করে? ওই তো দরজা খোলা, চলে আসেন। বাঁশের সাঁকো পেরিয়ে একটা চালা ঘর। মনে হচ্ছে এখানে না আসলেই ভালো করতাম। এখানে হয়তো কোনো গুন্ডাদের ঘাঁটি টাটি আছে। নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে লোকটার। যদি টুঁটি চেপে ধরে। পকেটে তো কিছুই নেই, যা হয় হবে। মাটির দাওয়ায় পা রাখেন ডাক্তার। কতকগুলি বাদুড় উড়ে যায়। বহু দিনের পুরনো ধুলোর ভ্যাপসা গন্ধ ডাক্তারের নাকে আসে। ঝটিকাচরণ চাকির বুকের উপর যেন পাথরের মতো ভয় চেপে বসে। জীবনে অনেকবার এই এলাকায় এসেছেন ডাক্তারবাবু, কিন্তু এমন গা ছমছম কখনো করেনি। ঘরের মধ্যে পা দেন ডাক্তার। পচা দুর্গন্ধ নাকে আসে। সামনেই লোকটি দাঁড়িয়ে। এই অন্ধকারে তার মুখটা ভালো করে দেখতে পান না ডাক্তার, শুধু জামাটা আর ধুতিটা চোখে পড়ে। অন্ধকার ঘুটঘুটে ঘরের মধ্যে থেকে লোকটি বলে, কি হলো? বসেন ডাক্তারবাবু। আপনি ভয় পাইছেন নাকি? না না, ভয় পাবো কেন? কোথায় তোমার পেশেন্ট? টর্চ জ্বালাতেই দেখেন মাটির মেঝেতে চাদর ঢাকা একটা মানুষ শুয়ে আছে। এটাই কি তোমার পেশেন্ট? আগে হ্যাঁ ডাক্তারবাবু। এই প্রথম ভালো করে খুঁটিয়ে দেখেন ডাক্তারবাবু লোকটিকে। তুবড়ানো গাল, গর্তে বসা দুটো চোখ। আপনি ওখানে বসে আমার স্ত্রীকে দেখেন। কথাটা বলেই লোকটা অন্ধকারে কোথায় যেন সরে যায়। শোঁ শোঁ শব্দে বাতাস ঢুকে খোলা দরজা দিয়ে। অনেক দূর থেকে ভেসে আসে, বলো বলো হরি, হরি বল, বলো হরি বল। দূরে কারা যেন চেঁচিয়ে চেঁচিয়ে শ্মশানের দিকে চলে যায়। কাঁপা কাঁপা গলায় রোগীকে উদ্দেশ্য করে বলেন,
আপনি হাতটা বের করেন তো। তখন সাদা চাদরের মধ্যে থেকে নিঃশব্দে একখানা হাত বেরিয়ে আসে। নাড়ি দেখার জন্য হাতের কবজিটা ধরেন ডাক্তারবাবু। ধরতেই বুকের রক্ত হিম হয়ে যায়। নাড়ির কোনো স্পন্দন নেই। বরফের মতো ঠান্ডা শক্ত হাতটা ধপ করে পড়ে যায় ডাক্তারের হাত থেকে। বাতাসের মধ্যে কে যেন হেসে যায়। ডাক্তারের কানের কাছে তাদের নিঃশ্বাস পড়তে থাকে। নাস্তিক ডাক্তার জীবনে এই প্রথম মনে মনে রাম নাম করেন। রাম 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 রাম। পরমর করে ছুটে পালাতে যান ডাক্তার, কিন্তু দরজার কাছে অদৃশ্য মানুষের গলার স্বর ভেসে আসে। কেমন দেখলেন ডাক্তারবাবু? ভালো ভালো। একটা প্রেসক্রিপশন কিংবা নিদেন পক্ষে একটা ইঞ্জেকশন তো দিন। ডাক্তারবাবুর অবস্থা তখন শোচনীয়। মনে হচ্ছে জ্ঞান হারিয়ে পড়ে যাবেন। রাম নাম জপতে জপতে পকেট থেকে কাগজ কলম বের করে ফস ফস করে প্রেসক্রিপশন লেখেন। রাম রাম। লোকটা তখনও দরজা থেকে সরে না। বলল, ডাক্তারবাবু, একটা ইঞ্জেকশন দিন। ডাক্তারের মাথার উপর বাদুড় উঠতে থাকে। হঠাৎ শকুনের কান্না ভেসে আসে সামনের শেওড়া গাছটা থেকে। কি হলো ডাক্তারবাবু, দেরি করেন কেন? ভয়ে ভয়ে ডাক্তারবাবু সিরিঞ্জটা মেঝেতে শোয়া মরা মানুষটার হাতে ফুটিয়ে দেয়। হঠাৎ ওর মুখের চাদরটা সরে যায়। বলে, এ কি করেছ বাবু? 10 দিন আগে এই সুচ ফুটাইয়াই তো আমারে মারছিলেন ডাক্তার বাবু। হ্যাঁ, সর্বনাশ! 10 দিন আগে? কিন্তু সে তো এ বাড়ি নয়, অন্য আর একজনের বাড়িতে। হ্যাঁ, একটা কলেরা রুগী ছিল বটে। এটা কি সেই রুগী নাকি? কোথায় যান ডাক্তার বাবু? ডাক্তার ওষুধের বাক্সটা ফেলেই ছুট লাগালো। কোথায় যান বাবু? শকুনের কান্না, বাদুড়ের পাকা ঝপটানো, হাসির আওয়াজ, কোনো ভ্রুক্ষেপ নাই ডাক্তারের। সে প্রাণপণে ছুটছে। পিছনে কে যেন ছুটে আসে। ডাক্তারবাবু, আপনার ফিসটা নিয়ে যান। ও ডাক্তারবাবু। দরকার নেই বাবা, ভালোই ভালোই প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে হয়। ডাক্তারবাবু কোনো দিকে না তাকিয়ে ছুটতে থাকেন, ছুটতেই থাকেন। ছুটতে 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 এক সময় নিজের গ্রামে এসে পৌঁছে যায়। ওরা দুজনেই শ্মশানের একটু দূরেই নদীর ধারের ছাতিম গাছের ডালে বসে পা দোলাচ্ছিল। তা দিদি, তোমার এমন দশা হলো কি করে? আমি না হয় ওই শয়তান ছেলেটার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিলাম। বাড়ির লোক বিয়ে দিতে রাজি হলো না। দুজনেই আত্মহত্যা করব বলে রেল লাইনে মাথা দিয়েছিলাম। সেই শয়তান উঠে পড়েছিল ট্রেন আসছে দেখেই। আর আমি চোখ বন্ধ করে ভাবছিলাম দুজনে একসাথে স্বর্গে যাচ্ছি। যখন মরে গিয়ে পেতলি হলাম, দেখলাম সে বেটা শয়তান মরেনি। একদিন রাতে দেখি সে একটা রেস্টুরেন্ট থেকে একটা মেয়ের সাথে ঢলাঢলি করতে করতে বেরিয়ে এলো। তারপর সেই মেয়েটাকে বাইকে
ছেলে। হে হে হে, ওখানে আমি মাঝে মধ্যে গন্ধ নিতে যাই। আসলে যখন মানুষ ছিলাম তখন চিকেন পাকোড়া আর ফিশ কাটলেট আমার খুব প্রিয় ছিল। তাই গন্ধে অর্ধভোজন সারার জন্য মাঝে মাঝে ওই রিভার ভিউ রেস্টুরেন্টের পাশের ছাতিম গাছটাতে বসি। তা বাবু, গন্ধে ভোজন ছাড়ার দরকার কি? মাঝে মধ্যে লুকিয়ে চুরিয়ে এক দুটো তুলে নিয়ে খেতেও তো পারিস। দুঃখের কথা আর বলো না দিদি, উপায় থাকলে কি খেতাম না ভাবছো? ট্রেনের চাকাতে একটা দাঁতও কি আস্ত আছে নাকি? সব ওই শয়তানটার জন্য। কাঁদিস না বোন, কাঁদিস না। কি আর করবি বল, তুই বরং দাঁতগুলো বাঁধিয়ে নেওয়ার ব্যবস্থা কর। ছাতিমপুরের শ্মশানে একটা দাঁতের ডাক্তার মামদ হয়ে এসেছে। বেটার বউটা নাকি অন্য কারো সঙ্গে পালিয়েছে, সেই দুঃখে ঝুলে দিয়েছিল বেটা। তোরা সব সত্যিই পাগল। ওসব প্রেম ভালোবাসার জন্য জীবন দিয়ে শহীদ হব ভেবেছিলি? ওসব প্রেম প্রেম ফালতু কথা, বুঝলি? গো দিদি, সেটা মরে গিয়ে বুঝলাম। শুনলাম সেই শয়তানটার বিয়ে ওই মেয়েটার সাথে। তুই জানলি কি করে? মানে যতই হোক মায়া কাটাতে তো পারিনি, তাই মাঝরাতে গিয়ে ওই শয়তানের জানালার বাইরে বসে থাকতাম গো দিদি। সে আর কি বলবো, সারা রাত মোবাইলে তার সাথে কথা বলে, সেই ভোর রাতে ঘুমাতে যাই। আমি তো ভোরের আলো সহ্য করতে পারি না। কোনো দিন শয়তানটার ঘুমাবার আগেই চলে আসতে হতো। পরশু রাতে শুনলাম ওই মেয়েটাকে ওই শয়তানটা বিয়ে করবে। রাতে ভিডিও কলও করতো মেয়েটাকে। আমার কান্না পেত গো দিদি। এখন আর কেঁদে কি হবে? মরার দরকার কি ছিল বাপু? এবার তো বুঝতে পারছিস বাড়ির লোক কেন এমন ছেলের সাথে বিয়ে দেয়নি। এক কাজ কর ছোট। কি কাজ? আজ সন্ধ্যার দিকে পার্লারে যাব ভাবছি, তুইও আমার সাথে যাবি। চেহারাটা তোর একেবারেই ভেঙে গেছে। পার্লারের নাম শুনি ছোট পেদনির চোখের কোঠরের আলো চকচক করে ওঠে। নিজের চুলহীন মাথাটাকে একবার হাত বোলাই। বড় পেদনি বুঝতে পেরে বলে ওঠে, একটা কাকিমা ওপারের শ্মশানে পার্লার খুলেছে। কলকাতার খুব নামি পার্লার ছিল ওর। তোর চুল বসানোর ব্যবস্থা করে দেব। তুমি খুব ভালো গো দিদি। তা দিদি, তোমার এমন দশা হলো কি করে? দুঃখের কথা আর কি বলবো ভাই। আমাকে বাড়ি থেকে দেখাশোনা করে ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছিল, কিন্তু ভাগ্যের দোষ, বরটা ভালোই ছিল, আমার কথাতেই উঠবস করত। কিন্তু শাশুড়িটা ছিল বড় দজ্জাল। শাশুড়ি আর আমি দুজনে দিন রাত লড়াই চলতো। একদিন শাশুড়িটাকে ভয় দেখানোর জন্য ঘুমের ট্যাবলেট খেলাম। ইচ্ছে করে কম ট্যাবলেট খেয়েছিলাম, সেবার বেঁচে গেলাম। নার্সিং হোম থেকে ঘুরে এলাম। বর শাশুড়িকে দোষ দিল। শাশুড়িটাও ছাড়বার মানুষ নয়। শ্বশুর অনেক টাকা রেখে গেছে বুড়ির নামে, সেই দেমাগ। ঝগড়া আরো বাড়লো। এবার একটু বেশি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলাম, ব্যাস এসে গেলাম। মাঝের থেকে বড়টার লাভ হলো। কদিন একটু মরমরা কান্না কান্না ভাব। তারপর বেটার ছেলে অফিসেরই এক আইবুড়ির সাথে সংসার পেতেছে। ভাগ্যিস আমার ছেলে পুলে ছিল না, নইলে যে কি অবস্থা হতো কে জানে।
পুরুষ মানুষকে আবার বিশ্বাস করে গো দিদি। বউ বেঁচে থাকতে যতই সোহাগ দেখাক, বউ মরে গেলে ভুলতে 2.5 দিন। বেঁচে থাকতে কত দেখেছি, কথাতেই বলে ভাগ্যবানের বউ মরে। যা বলেছিস। একটা মড়া নিয়ে একদল লোক হরিবোল দিতে দিতে এগিয়ে আসছে। কে এলো রে? মনে হচ্ছে বিশেষ কেউ স্বর্গরথে করে নিয়ে আসছে। গাড়িটা এসে থামে। একটা সুন্দর করে সাজানো বউয়ের মৃতদেহকে 4 জন মানুষ ধরে নামায়। একটু পরেই বউটিকে চিতায় তোলা হলো। চিতা দাও দাও করে জ্বলে উঠল। চিতা জ্বলতেই হঠাৎ ছোট পেদনির পাশে কেউ যেন এসে বসলো। চোখের কোটরের লাইটের পাওয়ার একটু বাড়িয়ে ছোট পেদনি পাশে তাকিয়ে দেখলো সেই বউটি। একটু অবাক হয়ে বলল, তা ভাই, তুমি এখানে কি করে? ওই যে বেটার ছেলেটা দেখছো, ওটা আমার বর। ওর জন্যই বিষ খেয়ে নিলুম। মানুষটাকে তো ভালোই মনে হচ্ছে, কত কান্নাকাটি করছে তোমার জন্য। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোবাসে তোমাকে। ভালোবাসে বলেই তো তার জন্য মরে দিলে? কি আর করব, বাচ্চা কাচ্চা হয়নি বলে শ্বশুর বাড়ির লোকজন খুব কথা শোনাতো। ডাক্তাররা বলেছেন আমার শরীরে সমস্যা আছে, মা হতে পারবো না। অথচ আমার বরটার খুব বাপ হওয়ার শখ গো। আমি বেঁচে থাকলে অন্য কারোকে বিয়ে করতে পারবে না। আমাকে খুব ভালোবাসে কি না? আমিও বড্ড ভালোবাসি মানুষটাকে। ওকে সুখী দেখতে চাই গো, তাই মরেই দিলুম। বড় পেতনি চোখের কোটরের আলোগুলো দপদপ করে জ্বলে উঠল। মারণ বোকা কোথাকার। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন।